প্রিয় দর্শক, রাজনীতিতে নতুন কি এই বিষয় নিয়ে আজকে আমরা বিষয়টি ঠিক করেছি আজকের আলোচনার জন্য। আমরা অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব ডাক্তার জাহিদুর রহমান, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। রয়েছেন জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। এবং অনলাইনে আমাদের সাথে রয়েছেন রিয়াজ আহমেদ, তিনি নির্বাহী সম্পাদক ঢাকা ট্রিবিউন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা দর্শক, আপনারা জানেন যে সেনাবাহিনী গত প্রায় 2টি মাস মাঠে থাকলেও বিচারিক ক্ষমতা পেয়েছে অলরেডি, এবং সেনাবাহিনীর কর্মকর্তারা আগামী 2 মাস বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 17টি ধারায় তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মূলত এই বিচারিক ক্ষমতা পাওয়ার পর এখন কোনো ধরনের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে আর মাঠ প্রশাসনের কিংবা প্রশাসনের কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে না। জাহিদ ভাই, এই বিষয়টা নিয়ে আমাদের একটা রিপোর্ট আছে, আমরা দেখে আসতে চাই। 2 মাসের জন্য বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারির পরদিন মাঠে নেমেছেন সেনাবাহিনী সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে দিচ্ছেন টহল। গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান এর সুফল পাবে দেশের জনগণ। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। কথা বলেন 5 আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মস্থলে অনুপস্থিতি নিয়েও। জানান তাদের আর কাজে যোগ দেওয়ার সুযোগ নেই। যারা কর্মযোগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না, এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে, তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। এদিকে সচিবালয়ে জনপ্রশাসন সচিব বলেন, সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেসির সাথে সাংঘর্ষিক নয়। যখন তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করে, এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। সচিবালয়ে ভিন্ন অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা জানান, দ্রুত সময়ে জননিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে, এবং সেটা কেবল 2 মাসের জন্য। জুলাই গণহত্যায় যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, মামলা থেকে তাদের নিষ্পত্তি দেওয়ার আশ্বাস দেন নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার বক্তব্য শুনছিলেন যে একটা জরুরি অবস্থার মধ্যে এখনো আছি। সাধারণত জরুরি অবস্থা থাকলেই এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা সেনাবাহিনীর হাতে দেখেছি। এখন পর্যন্ত আমাদের নিউজ প্রচার হয়েছে, সেখানে আমরা মানুষের প্রতিক্রিয়া দেখছিলাম কমেন্টে, সেখানে মানুষ দেখলাম খুশি। এটা আরও আগে থেকে হওয়া উচিত ছিল, এই ধরনের প্রতিক্রিয়া মানুষের কাছ থেকে আসছিল। আমি জাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি আপনার প্রতিক্রিয়া এই বিষয় নিয়ে। ধন্যবাদ। আমি শুরুতে একটা ছোট্ট সংশোধনী আপনাদের রিপোর্টেরও দিতে চাই। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, কথাটা এভাবে ঠিক না। সেনাবাহিনীকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা দেওয়া হয়েছে। আমাদের সিআরপিসি অনুযায়ী আপনি এই পাওয়ারটা দিতে পারেন, এবং অনেকগুলো ধারায় তারা তাদের এই ক্ষমতা ব্যবহার করতে পারবে। তারা কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আপনি পুলিশ ডিপ্লয় করতে পারবেন, মিলিটারি ডিপ্লয়, এই ক্ষমতাগুলো। বিচারিক ক্ষমতা নেই, উত্তর হচ্ছে আছে। সেটা হচ্ছে 2009 সালে যে ভ্রাম্যমাণ আদালতের আইন যেটা আছে, সেটা অনুযায়ী কিছু মোবাইল কোর্ট পরিচালনা করার সক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরই আছে, যেটাকে আমি নীতিগতভাবে খুব সিরিয়াসলি দ্বিমত করি। কিন্তু ওই কয়েকটা জায়গায় তারা ওই সক্ষমতাও ব্যবহার করতে পারবে। তাহলে মূল পাওয়ারের জায়গাটা আসলে বিচারিক ক্ষমতা না, এবং আমি চাইবো সেনাবাহিনী মোবাইল কোর্টের এই পাওয়ারটা ব্যবহার করবে না। কিন্তু আগে যেটা হতো, ধরুন তারা মাঠে আছেন, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, একটা মব তৈরি হলো, ওটাকে ছত্রভঙ্গ করতে হবে, তখন কি করতে হতো? আপনাকে একজন সিভিল যে ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকতে হতো, তার অর্ডারে আপনাকে কাজ করতে হতো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এইডে। এখন কমিশনড অফিসার যিনি ওখানে আছেন, তিনি ঠিক এই সিদ্ধান্তটাই নিতে পারবেন, ওখানে তুমি এটাকে ছত্রভঙ্গ করো। তাহলে আমরা বুঝতে পারছি ব্যাপারটা হলো এই, বিচারিক ক্ষমতা চাইলে মোবাইল কোর্টের মতো করে কিছু তারা পারবেন, সেটা না করুক। এটা হলো প্রথম কথা। পরিস্থিতি যা বললেন,
সেটা না করুক বলতে এটা যদি একটু ব্যাখ্যা আচ্ছা, এটা আপনার সংখ্যার জায়গাটা কোন জায়গায়? আমি দীর্ঘদিন থেকে আসলে এটা নিয়ে বলছি, লিখছি, আমি ওখানে অনেক একাধিক কলাম লিখেছি। সংখ্যা হচ্ছে বিচার বিভাগের পৃথকীকরণের সাথে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের, মানে আমাদের বিচার বিভাগ তো আলাদা হবে, সো প্রশাসনিক ম্যাজিস্ট্রেট বিচার করার অধিকার কোত্থেকে পেলেন? এই বিচার নিয়ে, প্রসেস নিয়ে অনেক সমস্যা আছে। আপনার কাছে গেল, আপনাকে চাপ দিয়ে ধরে স্বীকারোক্তি নিয়ে শাস্তি দিয়ে দিল। এইভাবে আপনি কাউকে ধরে স্বীকারোক্তি দেওয়ানো, এটা আনকনস্টিটিউশনাল। এবং আপনি প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, আপনি বিচার করবেন কেন? মজার ব্যাপার, 2017 সালে কিন্তু আমাদের হাইকোর্ট এটাকে অবৈধ বলে রায় দিয়েছিল। তারপর সরকার যা করবে আমরা বুঝি, অ্যাপিল করেছিল, করে এটা স্থগিত করে সমানে এই কাজটা করছে। সুতরাং উদ্দেশ্যটা কি, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের প্রশাসন যারা আছেন তারা তাদের হাতে এই ক্ষমতাটা রাখতে চান। এই কারণে আমরা আসলে এটা নীতিগতভাবে আমি এটা খুব সিরিয়াস এগেইনস্টে। আচ্ছা, এই হলো কারণ। তো তারা চাইলে না, কিন্তু এখন যেহেতু দেশের একটা আজকে ওনাদের বিচার করার দরকার নেই। উপদেষ্টা যেটা বলছিলেন যে এখন মব এক ধরনের সিচুয়েশন চলছে, যেখানে মব কিলিং হচ্ছে, মব ফাইন, উনি ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা নিক, একটু খেয়াল করি। ওনার কিন্তু মোবাইল কোর্টের কোনো প্রয়োজন নেই ওই জায়গায়, একটু খেয়াল। আবারও বলছি, ধরুন আনসাররা ঘিরে রেখেছে সচিবালয়, ওখানে মিলিটারি ছিল। মিলিটারি জানেন ওখানে ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে পারতো না আনলেস সিভিল ম্যাজিস্ট্রেট তাকে নিতে বলতো। এখন কি হবে? ওই সিচুয়েশনে একজন কমিশনড অফিসার যদি মনে করেন এখানে তাদের অ্যাকশন নেওয়া দরকার, উনি ওখানে তার ফোর্সকে, অথবা উনি পুলিশও ডাকতে পারবেন, পুলিশকে ডেকে বলতে পারবেন তুমি এখানে যাও, কারণ ওখানে ওনার ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা আছে। এই রকম স্টেপ, তো এই পদক্ষেপগুলো নিলেই কিন্তু পরিস্থিতি অনেক পাল্টে যাবে। এখন আপনি যেখানেই মিলিটারি ডেপ্লয় করছেন, টেকনিক্যালি ওখানেই একজন আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না থাকলে মিলিটারি আসলে কোনো পাওয়ার নেই। এখন তারা শতপ্রণোদিত হয়ে কাজগুলো করতে পারবে। এবং আমি, আপনার দর্শকরা যেটা বলেছেন, আমি শতভাগ একমত। আবারও বলছি, তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করা ছাড়াই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়েই তারা অনেক অ্যাক্টিভ হয়ে থাকতে পারবেন। এবং আমাদের যে এক্সিস্টিং যে সংকট আছে, এখন পুলিশ নেই, পুলিশ যারা ফিরে এসছে তারা কনফিডেন্ট না, তারা ঠিকঠাক মতো কাজ করছেন না, ষড়যন্ত্র আছে। এই পুলিশের বিরাট একটা অংশ পতিত স্বৈরাচারের নিয়োগকৃত এবং তারা নানা রকম অসহযোগিতা করছে, কিন্তু এর মধ্যে মব তৈরি হচ্ছে, গার্মেন্টে বিশৃঙ্খলা হচ্ছে। এবং দুর্গাপূজা সামনে আছে, আমরা খেয়াল করব দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে আমাদের হিন্দু কমিউনিটির ওপরে কমিউনাল আক্রমণ হচ্ছে বলে বলা হচ্ছে, যেটা আটারলি মিথ্যে কথা। সো এইরকম সময় কিন্তু এই ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকি সামনে রেখে এই পদক্ষেপটা আমি মনে করি খুবই সঠিক হয়েছে এবং এটা ছাড়া কোনো অল্টারনেটিভ ছিল না। আচ্ছা, ব্যারিস্টার ফোয়াদ, যদি এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দেন। আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই এবং ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এটা 5 তারিখে অথবা ইমিডিয়েটলি 8 তারিখে শপথ নেবার পর থেকে গত মাসে এই কাজটা করা জরুরি ছিল। কারণ আপনার মনে থাকবার কথা যে কারফিউ জারি হয়ে গেছে, মিলিটারি অলরেডি ডিপ্লয়েড, তারা এই পুরো প্রসেস থ্রু করেছে। কিন্তু স্যাডলি 8 তারিখের পরে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে ইনঅ্যাক্টিভিটির জায়গাটা ছিল, সেই জায়গাটা তারা টেক ওভার করে নাই। না করবার কারণে যেটা হয়েছে যে অ্যাবসলিউটলি একটা ললেসনেস, অ্যানার্কি ছিল সারা বাংলাদেশে। স্যাডলি এটা প্রমাণ করেছে যে জাতি হিসাবে আমরা যে একটা সেলফ ডিসিপ্লিনের জায়গায় যেতে পারি, একটা কমিউনিটি যে অর্গানিকলি নিজেদেরকে অর্গানাইজ করতে পারে এবং সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে পারে, এটা কিন্তু একটা হিস্টোরিক অপরচুনিটি। আমরা যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, রায়ট লাইক সিচুয়েশনে ইউরোপে কি হতে পারে এরকম বহু এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্স আমাদের আছে। এইরকম একটা সিচুয়েশন যদি আজকে ইউরোপে এবং আমেরিকাতে হতো, হাজার হাজার মানুষ মারা যেত। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হইতো এবং ডাকাতি হইতো। আপনি দেখেন মেজর কোনো মলে, শপিং মলে ডাকাতি হয় নাই বাংলাদেশে গত 1 মাসে। মেজর কোনো সোনার দোকান, চেইন শপ, গুরুত্বপূর্ণ যে দোকানগুলো আছে, কোথাও কোনো চুরি ডাকাতি হয় নাই। আওয়ামী লীগের নেতারা বলেছিল যে লক্ষ লক্ষ মানুষ নাকি মারা যাবে নেতা করবে, আওয়ামী লীগের একজন নেতাও মারা যায়নি। কথায় কথায় যে বাঙালিদেরকে খারাপ বলা হয় বা আমরা নিজেরাই বলি গল্প করার সময়, ওইটা হচ্ছে যে আমাদের সবার ক্যারেক্টারের ভিতরে একটা কন্ট্রাডিকশন আছে। উই আর হিউম্যান বিইং অফ বাই নেচার অ্যান্ড বাই কন্ট্রাডিকশনস। আমরা বায়াসের মধ্যে যেমন বড় হই, আমাদের কন্ট্রাডিকশনও আছে। যেমন ধরেন যে মানুষগুলো আমরা প্রচুর খাই দিনের বেলায়, রমজান মাসে কিন্তু ওই একই মানুষগুলো আমরা না খেয়ে থাকি। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে আমরা যেমন অনেক দরদি, মানুষের বিপদে আগায়া যাই, ঠিক একই মানুষটা অনেক ব্রুটাল হয়ে যেতে পারে। তো এই সেলফ কন্ট্রাডিকশনসগুলো আমাদের ইনহারেন্ট আমাদের মধ্যে আছে। কিন্তু জাতি হিসাবে এই জায়গাটা আমাদেরকে যেখানে ক্রেডিট দেবার সেখানে আমাদেরকে দিতে হবে।
তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অ্যাবসলিউটলি যে ওয়ান্ডারফুলি আমাদের সোসাইটি যে সেলফ অর্গানাইজ করেছে, পাড়ায় মহল্লায় কমিটি হয়েছে, রাস্তাঘাট লুক আফটার করছে, বর্জ্য ব্যবস্থাপনা করছে, ময়লা ক্লিন করছে, ওয়াল পরিষ্কার করছে, ট্রাফিক ব্যবস্থাপনা করছে, যে এই যে সোসাইটির ইনহারেন্ট একটা ক্যাপাসিটি আছে নিজেদেরকে অর্গানাইজ করা, এটা একটা হিস্টোরিক ব্যাপার। এবং দেখবেন যে একটা কথা বারবার বলা হতো, আমাদের যে বেগম লক্ষণ সেন পালিয়ে গেলেন কদিন আগে, বেগম লক্ষণ সেন, জি, মানে 800 বছর পরে মানে মানে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম আমাদের এখানে আর কি বাংলায়। তো সেই জায়গাতে আপনার দেশ চালাবে কে? আমি না থাকলে, দেখবেন আওয়ামী লীগের নেতারা এই কথাটা বারবার বলতেন, আমি না থাকলে দেশ চালাবে কে? বিকল্প কে? দেশের প্রত্যেকটা মানুষই একটা বিকল্প, সেইটা গত 1 মাসে প্রমাণ হয়েছে। তো সেই জায়গাতে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, যেহেতু মিলিটারি ইজ অলরেডি ডিপ্লয়েড, তারা এখানে আছে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির 60 to 80% অ্যাবসেন্ট ছিল। 5 তারিখে যারা অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়েছে তারা কিন্তু অধিকাংশ অস্ত্র নিয়ে ফেরত যায় নাই। এই যে দেখেন না, এখন জয়েন্ট অপারেশন চলছে অস্ত্র উদ্ধার করবার জন্য। কাদের অস্ত্র এটা? বৈধ অস্ত্রের তো আপনার কাছে তালিকা আছে, অবৈধ অস্ত্র খুব বেশি বাংলাদেশে আছে, এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে এখন নাই। কোন অস্ত্র? ইনফ্যাক্ট এটা আমার কাছে খুব পরিষ্কার, এটা হচ্ছে বৈধ অস্ত্রগুলো কালেকশনের অপারেশন। পুলিশ যে হাজার হাজার অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়েছে, সেই অস্ত্রগুলো কোথায়? সেই বুলেটগুলোর তো হিসাব দিতে হবে, লগবুক আছে, আপনি জানেন প্রত্যেকটা থানায়, যে আপনি প্রত্যেকটা অস্ত্র যখন লগবুক থেকে বের করে নিয়ে আসবেন আপনাকে রেজিস্টার করতে হচ্ছে, সাথে কয়টা বুলেট নিয়ে বের হচ্ছেন, এবং ফিরতি পথে আপনাকে রেকর্ড করতে হয় লগবুকে যে কটা বুলেট ব্যবহৃত হয়েছে, কটার খোসা দিলেন, কটা অরিজিনাল বুলেট রাখতেন, লগবুক আছে। তো সেই লগবুক দেখার পরে তো হোম মিনিস্ট্রি দেখতে পাচ্ছে যে ইটস এ ডিজাস্টারাস সিচুয়েশন। এবং যেহেতু তারা পতিত স্বৈরাচারের পক্ষের মানুষ ছিল, তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, এই মানুষগুলোর হাতে এই অস্ত্রগুলো থাকাটা খুবই অনিরাপদ। এই জন্য বারবার বলা হয়েছে, দেখবেন যে বৈধ অবৈধ সব অস্ত্র ফেরত দিতে হবে। ওর অস্ত্রটা কিন্তু অবৈধ, কিন্তু টেকনিক্যালি অস্ত্রটা বৈধ ছিল। যখন সে থানা থেকে বের হয়েছে তখন এটা বৈধ ছিল। তাহলে পুলিশকে যে ম্যাজিস্ট্রেসি দেওয়া হচ্ছে, এটা আসলে বিচারিক না। আমি একমত জাহিদ ভাইয়ের সাথে, এটা আসলে একটা রিপ্লেসমেন্ট অফ পুলিশিং। যে থানাগুলোতে পেট্রোল নাই, মোবাইল নাই, কল করলে পরে পুলিশকে পাওয়া যাচ্ছে না, জিডি করা যাচ্ছে না, তারপর হচ্ছে কমপ্লেন্স হচ্ছে, কেস হচ্ছে, এফআইআর হচ্ছে, এটা প্রসেস হচ্ছে না। তারপরে কোর্ট থেকে জাজরা বলছে যে আমরা ইনভেস্টিগেশনের জন্য থানায় পাঠাচ্ছি, থানা থেকে বলছে আমাদের কোনো তদন্ত কর্মকর্তা নাই। তো এই যে পুরো টোটাল ল এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা যে স্টাক হয়ে গেছে, এটাকে স্পিড আপ করার জন্য এটা করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের আর্মড ফোর্সেস এবং সেনাবাহিনীকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে দয়া করে বাড়াবাড়িটা যেন আপনাদের তরফ থেকে না হয়। কারণ সেনা সদস্যরা বিভিন্ন ফর্মে, বিজিবির ফর্মে, বিডিআরের ফর্মে, র্যাবের ফর্মে, তারা কিন্তু আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে পুলিশ এই লেভেলে গুলি করে কখনো মানুষ হত্যা করে নাই। আমরা রাস্তাঘাটে মারামারি করেছি, ছাত্র রাজনীতি করেছি, ঢিল পাটকিল, ছোড়াছড়ি, দৌড়াদৌড়ি, কাঁদানে গ্যাস, এর বাইরে তেমন কিছু হইতো না। বাংলাদেশের পুলিশিংকে মিলিটারালাইজ করেছে, এটাকে এত মানে ভয়ঙ্করভাবে 7.62 ব্যারেলের রাইফেল দিয়ে গুলি করেছে, যেটা সারা দুনিয়াতে যুদ্ধাস্ত্র বলে পরিচিত। আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে অস্ত্র ব্যবহার করতে পারেন না। 5 কিলোমিটার 5.5 কিলোমিটার টেলিস্কোপ থেকে দূর থেকে আপনি বুলেট ফায়ার করতে পারবেন, এবং কোনো কোনো বুলেট এত পাওয়ারফুল 2-3 জনকে পর্যন্ত মেরে ফেলতে পারবে আবার। এবং এরকম ঘটনা ঘটেছে, আমরা ছবি দেখেছি যে পরপর 2-3টা মানুষ পটাপট রাস্তায় পড়ে গেছে মিছিল থেকে, কিন্তু 2টা বুলেট পাওয়া যায় নাই, একটা বুলেট পাওয়া গেছে। তো সেই জায়গাতে সেনাবাহিনীকে বলছি যে আপনাদের ঐতিহাসিক ভূমিকা যেমন আছে, আপনাদের খুব নির্লজ্জ ভূমিকাও আমরা গত 16 বছরে দেখেছি। তাই আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, দয়া করে সীমা ছাড়িয়ে যাবেন না। সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাপারে আমাদের যে সমর্থন আছে, যেই শুভাকাঙ্ক্ষা আছে, এটা আমরা উজ্জ্বল করব এবং আপনাদের বিপক্ষে আমরা কথা বলব। এইখানে কিন্তু অনেক অনেক কথা এখানে চলে আসে। বাংলাদেশে এখন যে অবস্থা তৈরি হয়েছিল, এখানে যেহেতু সেনাবাহিনীর কোনো রিপ্রেজেন্ট এখানে নাই, তাদের পক্ষ থেকে বলি যে বাংলাদেশে এই দফা, অনেকেই বলেন যে এই দফা শুধুমাত্র সেনাবাহিনীর হাত দিয়েই বাংলাদেশ বেঁচে গেছে। নাহলে 5 তারিখে তাদের যেই ধরনের কথাবার্তা ছিল তাদের মধ্য থেকে আমরা পত্রপত্রিকায় মানে রিপোর্ট যেভাবে দেখেছি, আরও খারাপ অবস্থা তৈরি করার জন্য তাদের উপর যে নির্দেশনা ছিল সেটা তারা মানেন নাই বলেই বাংলাদেশ আজকে এই অবস্থা আমরা পেয়েছি। একমত। এই জন্য তো বললাম যে প্রতিক্রিয়াটা মিশ্র।
মানে আপনাদের দুটো অবদানকেই এবং আপনাদের কুকলাপ যেটা ছিল দুটাকেই আমরা মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের অবদানকে স্বীকার করছি, আপনাদের বাড়াবাড়িকেও আমরা ভুলে যাই নাই। আচ্ছা, এক সেকেন্ড একটা জিনিস এই প্রসঙ্গে যোগ করে দিই, ছোট্ট ভাইয়ের জন্য ভালো হবে। আমরা কুকীর্তির কথা সরিয়ে রাখি, মিলিটারিকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, পুলিশিং এর ট্রেনিং একটা, মিলিটারি ট্রেনিং কিন্তু আরেকটা। আপনি শত্রুকে ফেস করেন, আপনি যখন যুদ্ধ করেন আপনি গুলি করবেন মানুষ মেরে ফেলার জন্য, কিন্তু আপনি যখন পুলিশিং করেন যদি গুলিও করতে হয় আপনি আপনার নিজ দেশের মানুষকে করছেন। সো তাদের কেয়ারফুল থাকতে হবে। আমি আরেকটা জিনিস যোগ করে দিই, যৌথ বাহিনীর অভিযানে অলরেডি 3 জন মানুষ কিন্তু কাস্টাডিতে মারা গেছে। কেয়ারফুল থাকতে হবে। জি জি, সেই জিনিসটাই তারা, সেই যুক্তিতেই ইনফ্যাক্ট তারা এই অভিযানে তারা নামতে চান নাই গত 5 তারিখের কথা যদি বলে। আমি রিয়াজ ভাই আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে আসি যে আমরা 2002 সালে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেখেছিলাম অপারেশন ক্লিন হার্টের সময়, যখন বিএনপি পাওয়ারে, সেই সময় দেখেছিলাম সেনাবাহিনীকে এইভাবে নামতে। 2007-8 সালের দিকে যখন সেনাবাহিনী নামে তখন তাদের এই পাওয়ারটা, সেই সময় যেহেতু জরুরি অবস্থা ছিল সেই সময় অটোমেটিক তারা এই পাওয়ারটা ছিল। এই নতুন এইবারের যে পাওয়ারটা তাদেরকে দেয়া হলো, আপনার কাছে কি এখন পর্যন্ত কি তথ্য পাওয়া গেছে? আপনি যেহেতু সাংবাদিকতার সাথে আছেন, তারা মাঠ পর্যায়ে কীরকম ভূমিকা পালন করছে, এবং একই সাথে এই বিষয়টাও জানার, যদি ওসি কোনো দায়িত্বে গাফিলতি করে এসপির কাছে যাওয়ার সুযোগ আছে মানুষের, এইখানে মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা সিনিয়র কোনো লেভেলে যদি কোনো নালিশ করার বা অভিযোগ জানানোর সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় এটা আরও মানুষের জানার জন্য যদি এই বিষয়টা একটু নিয়ে আসেন। রিয়াজ ভাই। জি, প্রথমে ধন্যবাদ। এবং আমি এতক্ষণ আপনাদের আলোচনাগুলো শুনছিলাম এবং যথার্থই আপনারা আলোকপাত করেছেন এই বিষয়ের উপরে আমার মনে হয়। তবে আমাকে যেটা এইমাত্র জিজ্ঞেস করলেন, প্রথমেই আমি বলি যে 2002-3 সালের যে প্রেক্ষাপট এবং 7-8 সালের যে ম্যান্ডেট, ক্লিয়ারলি সেগুলো থেকে এখনকার এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া and totally under the civil administration, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দিস ইজ ফর শিওর যে সেটা ভিন্ন প্রেক্ষাপট, এবং এটা ডেফিনেটলি যেমনটি আমাদের উপদেষ্টা 2-1 বলছিলেন আজকেও আমি শুনছিলাম, সেটাই হচ্ছে কথা। অর্থাৎ প্রথমত সাময়িক মেজার্স 2 মাসের জন্য, ডিপেন্ডস যে এটা হয়তো ফার্দার এক্সটেন্ড হবে কি হবে না সেটা আমরা প্রিএম্প্ট করতে পারি না, বাট ডেফিনেটলি এখন 2 মাসের জন্য। এবং এই 2 মাস সময়কালে যেটা উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের যে পুলিশ ফোর্স, সেটা আমরা জানি, যেটা একটু আগে জাহেদ যে কথাটা বললেন আর কি, ওটার সূত্র ধরে বলি যে আমরা বলছি যে পুলিশের তো পুলিশিং এর ট্রেনিং দেওয়া আছে, আর্মির সেটা ট্রেনিংটা ভিন্ন। কিন্তু আমরা বিগত বহু বছর দেখেছি পুলিশের যেই ট্রেনিংটা দেয়া হয় এবং যেটা সিভিল আনরেস্ট হোক, যে কোনো ক্রাইসিস মুভমেন্ট হোক, থানা পর্যায়ে, অন দ্য স্ট্রিট, মব ক্লিয়ারেন্সের ক্ষেত্রে, ডিসপার্স করার ক্ষেত্রে, তাদের কাছ থেকে আমরা সেই ট্রেনিং এর বিন্দুমাত্র প্রতিফলন দেখতে পেয়েছি? তা কিন্তু পাইনি। তার মানে হচ্ছে it's all about not only the training itself, it's also about the total governance. অর্থাৎ যে যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তারা উপর থেকে কি ধরনের পরিচালনা করছেন এই বাহিনীগুলোকে, লট ডিপেন্ডস অন দ্যাট। তো সেই আলোকে আমি বলবো জি, মানে এটা তো একটা আরেকটার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিল। রিয়াজ ভাই, আমাদের সময় হয়ে গেছে একটা বিরতির, আমরা আপনার কাছে ফিরবো, পরের পার্টে আপনাকে দিয়ে শুরু করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আলোচনা আবার করছি। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক আপনারা দেখছেন চ্যানেল 24-এ। আমরা আলোচনা করছিলাম, প্রথম পার্টে আমরা আলোচনা করছিলাম যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। রিয়াজ ভাই, আপনার বক্তব্যটা আমরা শেষ করতে পারি নাই, আপনি যদি শেষ করেন তারপরে আমরা অন্য আলোচনায় যাব। আমি খুব সংক্ষেপে ওই প্রসঙ্গটা শেষ করছি। সেটা হচ্ছে যে পুলিশের যে অবস্থা এখন, যদিও তার একটা বড় অংশই অলরেডি আবার তাদের কার্যক্রমে জয়েন করেছে, কিন্তু সঙ্গত কারণে 5 আগস্ট পূর্ববর্তী যে মাসখানেক সময়ের যে তাদের যে কর্মকাণ্ড, তাদের প্রত্যেকের না হলেও একটা বড় অংশের যে কর্মকাণ্ড, তো সেইখানে নতুন সরকার আসার পরে আপনার পুলিশ ইজ এ হিউজ ফোর্স। এখানে আপনি ধরেন যে আইজিপি পরিবর্তন করতে পারেন, এখানে ধরেন
কমান্ডিং পজিশনে যারা আছেন, ডিএমপি কমিশনার চেঞ্জ করতে পারেন, সিএমপি কমিশনার চেঞ্জ করতে পারেন, ডিভিশন বিভিন্ন জায়গায়, কিন্তু র্যাঙ্ক এন্ড ফাইল আপনি তো পুরো ফোর্সকে ডিসমেন্টেল করে রাতারাতি নতুন আর একটা ফোর্স রেইজ করতে পারেন না। সো এইরকম একটা জায়গা থেকে আমি মনে করি যে এই আর যেহেতু সেনাবাহিনী কিন্তু আগে থেকেই এই মাঠে ময়দানে ছিলই, এখন এটাকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়াতে যেটা হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রাস্তাঘাটে যেটা আমরা বিগত কিছুদিন বলছিলাম, কিছু ঘটনা যেগুলো ঘটেছে, অ্যাটাকস বলেন, ভ্যান্ডালিজম বলেন, অথবা মব জাস্টিস বলেন, সেই জায়গাগুলোতে তড়িৎ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। এবং তার মধ্যে দিয়ে সরকার যেমনটা বলেছেন, তারা রেগুলার যে ল অ্যান্ড অর্ডার ফোর্স, যেটা প্রধানতম ফোর্স যে পুলিশ বাহিনী, তাকে তার সম্পূর্ণ পেশাগত জায়গায় নিয়ে আসার একটা নিরন্তর চেষ্টা চলবে। জি জি, তার মানে এখন পর্যন্ত আমরা সেইভাবে এই ইস্যুটা নিয়ে কোনো সমালোচনা পাইনি, সবাই সাধুবাদ জানাচ্ছেন এবং এটা আরও আগে হওয়া উচিত ছিল। আমরা একটু আসতে চাই নির্বাচন, রাজনীতি, এই বিষয়টা নিয়ে। নির্বাচনের কথা যদি বলি, আমি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা বিষয়টা আসছে, এই বিষয়টা সেদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলছিলেন যে শেখ হাসিনার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন। তো আওয়ামী লীগের কে এখন ধরে আছেন, নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না তারা। এবং তিনি এখানে একটি কমেন্ট করেছেন যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন যদি হয় সেটা অগ্রহণযোগ্য হবে না বলে তিনি মনে করেন। জনাব জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। মানে আওয়ামী লীগের এই মুহূর্তে ইমেজ যা, আমি মনে করি সাধারণ মানুষ যারা আছি আমরা আওয়ামী লীগের বাইরে, যারা আওয়ামী লীগ মানে অন্য কোনো দল করেন না কিন্তু আওয়ামী লীগও করেন না, এরকম মানুষও আমার মনে হয় এটাকে অগ্রহণযোগ্য বলবেন না। কারণ আমাদের সমাজে এই আলাপটা খুব সিরিয়াসলি আছে যে আওয়ামী লীগের আদৌ রাজনীতি করার অধিকার আছে কিনা। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল ছিল না তার শেষ দিনগুলোতে, কোনো সন্দেহের কিছু নাই। আমি বহুদিন থেকে এই কথা বলেছি যে আওয়ামী লীগ পাওয়ারে নেই 14 সালের পর থেকে, এবং বিশেষ করে 18-র পর থেকে আরও বেশি আওয়ামী লীগ পাওয়ারে ছিল না। পাওয়ারে ছিল একটা নেক্সাস। এই নেক্সাসে আমরা প্রধান মুখ হিসেবে শেখ হাসিনাকে দেখেছি, এবং আমি মনে করি শেখ হাসিনাও পরের দিকে গত 2-3 বছরে শেখ হাসিনা নিজেও পাওয়ারে ছিলেন না। সো আওয়ামী লীগ তো বলে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এক্সিস্ট করে না। যদি তাই হয়ে থাকে, এবং তাদের যে এন্টায়ার জার্নিতে তারা যে সমস্ত ক্ষতি করেছে, শুধু এবারও না, কেউ আলাপ করছে না আওয়ামী লীগের হাতে ক্ষমতা যাওয়া মানেই হচ্ছে দেশটার গণতন্ত্র শেষ হয়ে যাওয়া, দেশটা একনায়কতন্ত্রে পরিণত হওয়া। এটা তো 75 সালেও হয়েছিল, রীতিমতো সংবিধান সংশোধন করে হয়েছিল। এবার এই দফায় এসে এটা হয়েছে, এবং পরবর্তীতে এটা একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে বাংলাদেশকে। সুতরাং সেই রকমভাবে আমাদের এই মুহূর্তে এরকম কোনো আইন নেই, কিন্তু এই আলাপ হচ্ছে যে সেটা করে তাদেরকে রাজনীতির অধিকার কেড়ে নেওয়া উচিত। এটা আমি আমার কোনো পক্ষ বলছি না, তাদের যুক্তিগুলোর কথা বলছি। সুতরাং এইরকম একটা ইমেজ, এবং বিশেষ করে সর্বশেষ জুলাইতে তারা যা করে গেছে, যদিও আমি আমাদের জাতির এই জিনিসটা দেখতে পছন্দ করি না। এই দেশে আওয়ামী লীগ জুলাই মাসে এসে খারাপ হয় নাই। আমরা এখানে ফুয়াদ ভাই আছেন, আমরা দীর্ঘদিন এই অপশাসনের বিরুদ্ধে কথা বলেছি। আওয়ামী লীগ পচে গলে শেষ হয়েছে আরও বহু আগে থেকে। কিন্তু বিশেষ করে আমরা অন্তত যারা জুলাই মাসে হঠাৎ করে জেগে উঠলাম, তারাও অন্তত জুলাই ম্যাসাকারটা, অগাস্ট ম্যাসাকারটা নিতে পারলাম না। তারা কেউই অখুশি হবেন না, কেউ বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল করার দরকার নেই। আওয়ামী লীগের প্রতি এই পরিমাণ হেট্রেড আছে। এবার একটা অন্য দিক আছে, অন্য দিকটাও বলি। সেটা হলো আওয়ামী লীগের মোটা দাগে সমর্থন আমার কাছে এখনও অ্যারাউন্ড 20% মনে হয়। আমি একদম খোলাখুলি বলে ফেলি, দেশের সনাতন ধর্মের অনুসারীদের প্রায় সবাই বড় অংশ এই দলের সমর্থক ছিলেন, সম্ভবত আছেনও, যদিও ব্যতিক্রম আছে। এই মুভমেন্টে প্রচুর সনাতন ধর্মের মানুষ পার্টিসিপেট করেছেন। সো ওই ভোট এবং আরও 10% যদি আমরা যোগ করি, অ্যারাউন্ড 20% মানুষ এই দলের হয়তো ভোট দেবেন। আবার তা যদি হয়ে থাকে, আমরা তাহলে কি করব? তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে না। কিন্তু জাহিদ ভাই, একটা জিনিস যে আপনি একদম প্রকাশ্যে এইভাবে যেহেতু বলছেন যে সনাতন ধর্মের প্রচুর মানুষ পার্টিসিপেট করেছে, আমি সেটাই বলেছি। এবং হচ্ছে ধর্মের ভিত্তিতে শুধু আওয়ামী লীগের এবং বিএনপির সাপোর্টার আছেন অনেক, আছেন। ইনফ্যাক্ট আমি অনেক আছেন, কিন্তু একটা বড় অংশ, প্রধান অংশ, আমি ধারণা, এটা আমার ধারণার কথা বলছি, আমি মেবি রং, আমি ভুল হলে খুবই ভালো হবে, সেটা আছে। এবং আরও 10-15% যদি যোগ, অ্যারাউন্ড 20% মানুষ আপনি পাবেন। সো এই মানুষগুলো তো এই সোসাইটিতে বিলং করে। এখন
আমরা দুটো কাজ করতে পারি। কেউ কেউ বলছে যে এই দলটাকে নিষিদ্ধ করে দেয়া, আরেকটা হচ্ছে এটা যে এই দলের যারা ভয়ঙ্কর ক্রিমিনালস আছেন, মানে আওয়ামী লীগের সাথে জড়িত, অ্যাক্টিভলি জড়িত, প্রত্যেককেই হয় সরাসরি ক্রিমিনাল অথবা আপনি একটা ভয়ঙ্কর ক্রিমিনালের গ্যাংকে, ইট ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, সমর্থন করছেন, দুটোর একটা তো। সো ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে বিচার করে যদি আপনি মনে করেন যে ভিন্ন একটা নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ আছে, সেটা যদি সমাজে মেনে নেয়, তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তখন যদি নির্বাচন হয়, সেই আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, যাদের অন্তত অ্যারাউন্ড 20% পপুলার ভোট এখনও আছে, তাহলে তো তাদের কাছে নির্বাচনে আনতে চাওয়া, চেষ্টা করা উচিত হবে। এবং এই মানুষকে যদি আমরা নির্বাচনী ব্যবস্থায় ইনক্লুড করতে না পারি, তাহলে এটা গ্রহণযোগ্যতার প্রশ্ন মানুষের ক্ষোভের কারণে হতে পারে, কিন্তু গণতান্ত্রিক প্রসেস যদি বিবেচনা করি, গ্রহণযোগ্যতার প্রশ্ন তো তখন আসলে আসবে। আচ্ছা মিস্টার ফুয়াদ, আপনিও কি তাই মনে করেন যে অ্যারাউন্ড 20% মানুষ যদি আওয়ামী লীগের সমর্থক হয়, এটা একটা বড় দল এবং সেটাই যৌক্তিকভাবেই হওয়ার কথা? আপনার কি মনে হয় যদি ধরেন যে 2 বছরের মধ্যে যেভাবে হচ্ছে, যেভাবে এগোচ্ছে, নির্বাচন কমিশন সংস্কার, এই পুলিশকে ঠিক জায়গায় নিয়ে আসা, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক জায়গায় নিয়ে আসা, দেশকে শান্ত করে নির্বাচন কমিশনকে সঠিকভাবে একটা জায়গায় সংস্কার করে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর, সমস্ত কিছু রেডি করার পরে যদি নির্বাচনের জন্য রেডি করা হয় সমস্ত কিছু, সমস্ত অর্গানকে, সেই সময় পরিস্থিতি কি হতে পারে? এবং 20% পপুলেশন যদি ভোট যদি আওয়ামী লীগের হয়ে থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে বা কীভাবে নির্বাচন হবে আপনার কি মনে হয়? দেখেন, এই ব্যাপারে আমি পার্সোনালি একটা পাবলিক কমিশন করবার প্রস্তাব করেছি। কারণ হচ্ছে, যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং এরকম একটা রাজনৈতিক দলের ফেট কি হবে সেটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেটা একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মধ্য দিয়ে, একটা জবাবদিহিতামূলক প্রসেসের মধ্য দিয়ে হওয়া উচিত। এই কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো একটা পাবলিক কমিশন করা দরকার, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, যে কোনো নাগরিক নিবন্ধন করে, সিভিল সোসাইটি মেম্বার, এনজিওস, ছাত্র জনতা, শ্রমিক, শহীদ পরিবার, সবাই সেখানে মতামত দেবে। শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টি, তারপরে 14 দল। বুঝতে হবে যে ফ্যাসিস্ট একটা কার্টেল হয়ে গেছে, কিন্তু যেটা জাহিদ ভাই কাইন্ডলি বলেছেন, ইটস নট এ পলিটিক্যাল এন্টিটি এনিমোর। এই ফ্যাসিস্ট কার্টেলের ব্যাপারে আমাদের কালেকটিভ কনসেনসাস বেসিসে একটা সিদ্ধান্তে আসতে হবে, যেখানে আমরা সবাই একমত। 4টা হাইপোথেসিস আছে কি করা যেতে পারে এদের ব্যাপারে। প্রথম কথা হচ্ছে যে আপনি আউটরাইট পলিটিক্যালি ব্যান করে দেবেন, জার্মানি মডেল, ইটালিয়ান মডেল, পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নাৎসি ফ্যাসিস্টদেরকে যেটা করা হয়েছে, আউটরাইট ব্যান করে দেওয়া হয়েছে। দ্বিতীয় মডেল হচ্ছে যে আপনি কি সাউথ আফ্রিকান মডেল ফলো করবেন কিনা, যে হোয়াইট সুপ্রিম্যাসিস্ট যারা ছিল, ডি ক্লার্কের দল, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি, তাদের সাথে কোয়ালিশন করে নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় ছিলেন এবং রাষ্ট্রকে একটা জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে একটা দীর্ঘমেয়াদী স্বার্থে ক্ষমা করে দেওয়া, কিছু বিচার করা, এটার মধ্য দিয়ে দেশকে একটা বড় স্বার্থ, একটা গ্রেটার গোলের দিকে নিয়ে যাওয়া, এটা একটা অপশন আছে আর কি। থার্ড অপশন হচ্ছে, আপনি জানেন যে আইসিটিতে চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়েছে, সেখানে ইতিমধ্যে শেখ হাসিনা থেকে শুরু করে যারা এই মানে ফ্যাসিস্ট কার্টেলের সদস্য ছিল, তাদের অনেকের ব্যাপারে মামলা রুজু করা হয়েছে। এই কোর্ট তখন এখতিয়ার নিয়ে এই মতামত দিতে পারে কিনা যে ব্যক্তি অপরাধীদের পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে এদের ব্যাপারে আমাদের কি মতামত হবে, কি সিদ্ধান্ত হবে। তখন এইটা আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য একটা কনসিডারেশন হতে পারে আইসিটির তরফ থেকে যদি আসে। ফোর্থ একটা হাইপোথেসিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি ক্রিমিনাল যারা আছে, যারা মানি লন্ডারিং করেছে, গণহত্যায় জড়িত, কমান্ড সিস্টেমে জড়িত, গত 16 বছর থেকে আমাদেরকে গণতন্ত্র থেকে, নির্বাচন থেকে করেছে, তাদেরকে আপনি ফৌজদারি বিধানের মধ্যে আনবেন। আর যারা এই অবৈধ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনি পাবলিক অফিস থেকে ব্যান করে দেবেন। যারা ফেক ইলেকশনে অংশগ্রহণ করে এমপি হয়েছে, সরকারকে লেজিটিমেসি দিয়েছে গত 16 বছর থেকে, তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না এবং পাবলিক অফিস হোল্ড করতে পারবে না। এই জায়গাতে যদি আপনি আসতে পারেন, এদের মধ্যে যারা আসলেই পপুলার ছিল এরকম তো মানুষ আছে, যারা যাদের জনসমর্থন আছে, স্টিল আছে। ওয়েল, হিটলার তো ওয়াজ ভেরি পপুলার। আপনি হিটলারের যদি পাবলিক গ্যাদারিং গুলো দেখেন, আপনি কিভাবে বুঝলেন আসলে আছে? আমরা কি বুঝতে পারি? 18 সালে রাতের বেলা সিল হয়েছে, 24 সালে যা ভোট হয়েছে সেটা কি ভোট? 14 সালে ভোটই হয় নাই, সবাই এমনি নির্বাচিত হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে তাদের পপুলার ভোট আছে? আমাদের কিন্তু এইটা একটা ভ্যাকিউম, যে আমরা জানি না মানুষ আসলে কাকে কত ভোট দিতে চায়। 3টা ইলেকশন আমরা তো পাইনি,
কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে যেন একদম রুট লেভেলে ওয়ার্ড পর্যায়ে একটা রাজনৈতিক দলের একদম একদম সর্বনিম্ন যেই ইউনিটটা সেটা হচ্ছে ওয়ার্ড কমিটি। সেই জায়গায় গেলে এদের রাজনৈতিক কার্যক্রমটা কিন্তু ওই পর্যায়ে থাকে। এখন যে নতুন রাজনৈতিক কথা মানে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, গ্রুপের কথা বলছে, যারা আমরা টকশোতে বসে এখানে বসে আলাপ করি, তারা কিন্তু এই পর্যায়ে আমার মনে হয় যাওয়ার বা ওরিয়েন্টেশনটা খুব কম। আমার একটা ইন্টারেস্টিং যুক্তি আছে, সেটা হলো 18 সালে রাতে সিল মারলো কেন? শেখ হাসিনার কাছে আপনার আমার যে কারো চাইতে বেশি গোয়েন্দা তথ্য আছে, ইজন্ট ইট? জি। তো আপনি মনে করলেন আপনি তো কারচুপি করে ক্ষমতা নেবেন, বিএনপি যেহেতু এসছে আপনাকে কারচুপি করতে হবে। আপনি এটা বুঝতে পেরেছেন আপনার অবস্থা এতই খারাপ, আপনি দিনের বেলাও কারচুপি করে যথেষ্ট কারচুপি করতে পারবেন না যে আপনি জিতবেন। সো ইউ ডিসাইডেড আমি রাতের বেলায় ব্যালটে সিল মারবো। সো রাতের বেলা সিলের কারণ আমি মনে করি আপনার কি পরিমাণ ডিজাস্টারাস অবস্থা তৈরি হয়েছে মানুষের কাছে, এটা শেখ হাসিনা জানতেন। দেখেন যে পপুলারিটির প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি হিটলার এবং মুসলিনের ক্রাউড স্পিচগুলো দেখেন, পৃথিবীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে স্বৈরাচার হয়েছে, ফাসিস্ট হয়েছে, নাজিস্ট হয়েছে, তারা কিন্তু সবাই ভেরি পপুলার ছিল। আপনি অসাধারণ বাগ্মী লোক ছিলেন হিটলার, তার বক্তব্য যারা দেখেছে, মেইন ক্যাম্প যারা পড়েছে, আমি হিটলার বলছি, অসাধারণ লোক। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে তাকে যুদ্ধ করে সরাইতে হয়েছে কেন? অথবা সেই মানুষগুলো কোথায় যারা মন্ত্রমুগ্ধের মতো সোয়াস্তিকাকে পূজা করেছে, হেই হিটলার বলে হাত জাগায় মিলিয়ন ম্যান তাকে স্যালুট করেছে, তারা কোথায়? এই যে সমাবেশগুলো আমরা দেখলাম বেগম লক্ষণ সেনের পলায়নের আগে, লক্ষ লক্ষ মানুষ তার মিটিংগুলোতে গেছে, কোথায়? একটা মিছিল হয়েছে, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস খুলেছে, 32 নম্বরে খুলেছে, তাহলে তার জনপ্রিয়তার মেজারমেন্টটা কি? বাট আমরা অ্যাকনলেজ করছি যে তার একটা ভোট আছে, এবং এই জন্য আমরা বলছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে আলাদা করতে হবে। আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগকে সমর্থন করি, আমি আওয়ামী লীগের মিছিলে যাই, আমি আওয়ামী লীগকে ভোট দেই, এইটা তার সিভিক পলিটিক্যাল রাইট। কিন্তু যদি ব্যাংক ডাকাতি করে আওয়ামী লীগের নামে, টেন্ডারবাজি করে থাকে, টাকা চুরি করে থাকে, গুলি করে থাকে, মানুষ মেরে থাকে, এটা তাকে ডিস্টিংগুইশ করতে হবে। তো সেটাই হচ্ছে যেটা গণতদন্ত কমিশন যদি হয়, এই যে পটেনশিয়াল হাইপোথেসিসগুলো আছে তার ব্যাপারে আমরা আসলে কি করব। কারণ এই কি করাটার মধ্যে আমি মনে করছি যে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে মাথায় রাখতে হবে, আমাদের ঐক্যমত থাকতে হবে। এই দুইটা জিনিস না থাকলে যেটা হবে, প্রান্তিকতা আমাদেরকে চেপে বসবে, দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। মাথায় রাখেন 75-এর পরে কি হয়েছে, শেখ মুজিবকে মারার পরে কাদের সিদ্দিকীকে ভারত অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে হাজার হাজার লোককে বাংলাদেশে অস্থিরতা তৈরি করেছে। কাদেরিয়া বাহিনী সারা বাংলাদেশের শত শত মানুষ হত্যা করেছে 75 থেকে 81-এর মধ্যে। এই কাদেরিয়া বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে শুধু নষ্ট করে নাই, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে খুন করেছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী করতে হয়েছে জিয়াউর রহমানকে কিন্তু এই কারণে, গ্রামে গ্রামে কোয়াসি সেমি অক্সিলারি ফোর্স ট্রেনিং করে করে অস্ত্র দিতে হয়েছে এই কাদেরিয়া বাহিনীকে তৈরি করতে। অতএব আওয়ামী লীগের 20% জনগোষ্ঠীকে যদি আপনি পলিটিক্যাল প্রসেসে এঙ্গেজ না করেন, তাহলে ভারত এই সুযোগটা নেবে, তাদের হাতে অস্ত্র তুলে দেবে, জনসংহতি সমিতির মতো, কুকি চিনদের মতো, এবং আমাদের টোটাল সীমান্ত অঞ্চলটাকে অস্থিতিশীল করে ফেলবে ভারত। এটা আগে সে করেছে, বহুবার করেছে, এবং এটা সে আবার করবে। তাই আমরা মনে করি দীর্ঘমেয়াদে একটা পলিটিক্যাল প্রসেসে এই সমর্থক গোষ্ঠীকে পলিটিক্যাল জায়গা থেকে, ক্রিমিনাল জায়গা থেকে আলাদা করে কিভাবে প্রসেসে এঙ্গেজ করা যায় সেই আলোচনা আমাদের করতে হবে। সেটাই গণতদন্ত কমিশনের কাজ। আচ্ছা রিয়াজ ভাই, আপনার কাছে একটু আসতে চাই, আপনি এই আলোচনা শুনছিলেন, আপনি যদি এখানে একটু এই বিষয়টা নিয়ে একটু যুক্ত করেন যে কয়েকটা কমিশন গঠন করা হয়েছে, এক ধরনের সংস্কারের মধ্য দিয়ে যে কথাটা বলা হচ্ছিল, সেই জায়গাটায় এই যে প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছে দেশ, এই প্রসেসটা কি এখন পর্যন্ত ঠিক আছে বলে আপনার মনে হয়? যে এবং রাজনৈতিক দলও যেটা চায়, যে খুব রাজনৈতিক দল বলতে বিএনপি স্পষ্ট করে বলে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি মানে গণমানুষের সরকার দেশে আনা দরকার, এবং তারাই সংস্কারটা করতে পারবে, যেটা আসল দরকার। আপনার কি মনে হচ্ছে, দেশের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে? ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে একটা পাওয়ার এসপিরেন্ট পার্টি হন, তাহলে আপনি যেটা চাইবেন অবশ্যই যে দ্রুত নির্বাচনটা হোক, এটা খুবই নর্মাল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি তাদের বক্তব্য, বিএনপির কথা যেহেতু বললেন আমি বিএনপি দিয়েই বলি, আপনি লক্ষ্য করবেন যে বিএনপিতে পরশুদিন জনাব ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন
গতকালকে জনাব তারেক রহমান কি বলেছেন। একদিকে একটা বক্তব্য আসছে যেখানে অ্যাপারেন্টলি মনে হতে পারে দে আর গেটিং ইমপেশেন্ট, অন্যদিকে আপনি দেখবেন এ ধরনের কথাও আসছে এই সরকারকে সময় দিতে হবে, এই সরকার যদি সফল না হয় তাহলে এটা আমাদের কালেকটিভ ফেলিওর হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি দেখছি যে এই বক্তব্যগুলোর মধ্যে এক ধরনের কিন্তু আমি প্রজ্ঞার লক্ষণ দেখছি। এবং রাজনীতিতে এই জিনিস থাকবেই যে এটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, যারা বাইরে প্লেয়ার্সরা থাকেন, পলিটিক্যাল প্লেয়ার্স, ডিফারেন্ট পার্টিস, সিভিল সোসাইটি ইনক্লুডেড, স্টুডেন্টস, জনতা, সবার দিক থেকে প্রেশার তো থাকবেই, নানামুখী প্রেশার থাকবে। কিন্তু এই ধরনের প্রেশার এবং সরকারের যে প্রজ্ঞা, সরকারের যে ডায়নামিজম, সরকারের যে এজেন্ডা, সেই এজেন্ডা কি আপনার আমার এজেন্ডাও নয়? প্রত্যেকেরই আমাদের এজেন্ডা। সেটা হচ্ছে যে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমি সেই প্রসঙ্গ তুলেই বলি আর কি, আওয়ামী লীগের প্রসঙ্গ তুলেও আমি বলতে চাই যে দ্য পার্টি শুড অলসো হ্যাভ এ ফেয়ার চান্স অফ রিফর্ম। আপনি যখন রিফর্মের কথা বলছেন, ইনস্টিটিউশনাল রিফর্ম, আমাদের সার্বিক যে নির্বাচনী ব্যবস্থাপনা যেটা ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীর প্রফেশনালিজম ভেঙে পড়েছিল, এই প্রত্যেকটা জায়গায় যেমন রিফর্ম সংস্কারের প্রয়োজন আছে, তেমনি আমি তো বলি যে বাংলাদেশের অনেক এখন আওয়ামী লীগ ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল এবং দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বলে আমরা তার রেফারেন্সটা প্রতিনিয়তই দিতে থাকবো, দিব, খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের আরো রাজনৈতিক দল রয়েছে যেখানে ইনার ডেমোক্রেসি যে জিনিসটা, সেটার প্র্যাকটিস নাই দীর্ঘদিন থেকে। আমি কিছুদিন আগে আমার একটা লেখায় বলেছিলাম যে দেখুন, বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে সমগ্র পৃথিবীতে কমিউনিস্ট পার্টি অফ চায়না, সিপিসি, যার সদস্য সংখ্যা ৮০ লক্ষ থেকে ৯০ লক্ষ। এত বড় রাজনৈতিক দল পৃথিবীতে নাই, যদিও তাদের সিস্টেমটা ডেফিনেটলি ডেমোক্রেটিক নয়। বাট আমি উদাহরণটা টানছি এই বলে, মাও সেতুং থেকে আজ পর্যন্ত, এক্সেপ্ট এই যে শি জিনপিং শুধু একটু ব্যতিক্রম, উনি একটু বাড়তি সময় নিয়েছেন, বাট আদারওয়াইজ 2 টার্মসে বেশি কেউ পার্টি লিডারশিপে থাকে না। আমরা ডাইনেস্টিক পলিটিক্স বলি উপমহাদেশে, ভারতেও ডাইনেস্টিক পলিটিক্স আছে, কিন্তু তাই বলে নেহরু পরিবারের লোক অথবা মোদির যে পার্টি এখন বিজেপি, এখানে আপনি দেখবেন যে হয়তো রাষ্ট্র ক্ষমতায় কেউ দীর্ঘদিন আছেন, কিন্তু পার্টির ক্ষমতায় কি দীর্ঘদিন আছেন? অর্থাৎ আমি বলছি বিজেপির যে টপ লিডারশিপ, কংগ্রেসের যে টপ লিডারশিপ, প্রতিনিয়ত এখানে পরিবর্তন হয়। পরিবর্তনটাই হচ্ছে রেওয়াজ, অর্থাৎ পার্টির যে ইনার ডায়নামিক্স। আপনি বাংলাদেশে দেখুন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগ একটা সময়ে ৬টা টুকরাও হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগ মালেক উকিল। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন ১৯৮১ সাল, এই যে রাজনৈতিক দলটা আবার ঘুরে দাঁড়ালো আন্ডার হার লিডারশিপ, দ্যাট ডাজ নট মিন যে আপনি ৮১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনাকেই পার্টি চিফ থাকতে হবে। দ্যাট ওয়াজ এ রেসিপি ফর ডিজাস্টার। মানে এটা তো আমি বলবো যে রাজনৈতিক দল, এবং এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই যে একমাত্র সত্য তা নয়, বাংলাদেশে আরো রাজনৈতিক দলে এই ধরনের কিন্তু নজির রয়েছে। আমি নাম উল্লেখ করলেও আপনারা বুঝতে পারেন, না উল্লেখ করলেও বুঝতে পারেন। তো সেই জায়গায় সংস্কার খুবই ইম্পর্টেন্ট। এখানে we are talking about banning a party or not banning a party ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বলবো যে এভরিথিং শুড গো আন্ডার রিফর্ম প্রসেস, এবং সেটার জন্য এখন আমরা একটা উইন্ডো অফ অপরচুনিটি পেয়েছি। এই উইন্ডো অফ অপরচুনিটিটা আমাদের কাজে লাগাতে হবে আমাদের ইনস্টিটিউশন রিফর্মের জন্য। আমাদের ইনস্টিটিউশন বলতে আমরা ডেমোক্রেটিক স্টেট মেশিনারি যে ইনস্টিটিউশন গুলো বুঝি, এবং সমাজে একই সাথে রাজনৈতিক সংস্কৃতির যে রিফর্ম, সেটাও এই সময়ই হতে হবে। জি, আমরা একটু আসতে চাই। অনেক ধন্যবাদ জাহিদ ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই। যদি রিফর্মের কথা এইভাবে বলা হয়, ফদ ভাই যেভাবে বললেন যে সব জায়গায় এটা রিফর্ম না, শুধুমাত্র এটা একটা প্যারাডাইম শিফট কাইন্ড অফ, তো সেইটা যদি হয়, তো যেই কালচার আমরা দেখছিলাম এই গত 15 বছর ধরে অ্যাডমিনে চালু ছিল, যে পয়সা দিয়ে আমার পোস্টিং, স্বজনপ্রীতির কারণে পোস্টিং, নেটওয়ার্কিংয়ের কারণে পোস্টিং, পলিটিক্যাল কারণে পরিচয় পোস্টিং, পুলিশেও ঠিক একই ব্যবস্থা, আমরা সেই জিনিসটা এখনও সেই আলোচনাই আছে, এবং এখনও তাদের মাথার মধ্যে ওই টেন্ডেন্সি এখনও পরিষ্কার যে আমার এই বলয়ে যদি এখন যোগাযোগ থাকে তাহলে আমি ভালো পোস্টিংটা পাবো। আপনি কি তার ব্যতিক্রম দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে কালচার, মানে শব্দটা কিন্তু আমরা কালচার বলেছি। কালচার কখনো
মানে ধরুন ঘাট ধরে কালচার চেঞ্জ করার চেষ্টা মাও জেদং করেছিলেন, যদিও উদ্দেশ্য অন্য ছিল। ওনার প্রতিবিপ্লব, ওনার বিরুদ্ধে লোকজন দাঁড়াচ্ছিল কারণ উনি ছাড়খাড় করে ফেলেছিলেন চায়নাকে, তার গ্রেট লিপ ফরওয়ার্ডের নামে যাতা করেছেন। তারপর যখন বিপক্ষ আসে, কিন্তু উনি অ্যাপারেন্টলি দেখালেন আমি মানে কালচারাল রেভলিউশন করা ছাড়া এটাকে সাস্টেইন করানো যাবে না। উনি ঘাট ধরে কালচার পাল্টানো শুরু করলেন, হয় নাই। কালচার এই জন্য ভয়ঙ্কর জিনিস। আমি সবসময় গত শেখ হাসিনার এরাতে আমি একটা কথা রিপিটেডলি বলেছি, এইরকম একটা শাসন ব্যবস্থা যত দিন থাকবে প্রতিটা দিন আমাদের কিন্তু ডিজাস্টার তৈরি করছে, কারণ আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। এবং শুধু সেটা না, একটা ইনটলারেন্ট সোসাইটিতে যখন একটা এরকম মাফিয়া রেজিমের অধীনে আপনি থাকেন, আমি থাকি, এটা ট্রিকল ডাউন করে, সোসাইটিতে করে, ফ্যামিলিতে করে, ব্যক্তির মধ্যে করে। আমরা ইনটলারেন্ট, আমরা টের পাই না। দেখবেন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ইনসাফের লড়াই করেছি, কিন্তু আমরা নিজেরা যখন জিতলাম আমরা মাঝে মাঝে ইনসাফ রক্ষা করি নাই। কারণ কি জানেন? কারণ আমরাও আমাদের অজান্তে ট্রিকল ডাউন এফেক্টে পড়েছি। সো কালচারের ক্ষেত্রে যেটা হয়েছে, কালচারে এরকমই। রিয়াজ ভাই যেটা বলেন, যে আরেকটা কালচারের কথা, যে পার্টি আসবে, এগুলো সময়ের সাথে পাল্টাতে হবে, সময়ের সাথেই পাল্টায়, আদারওয়াইজ ইটস ইম্পসিবল। কারণ ধরুন এই যে ইন্ডিয়ার এক্সাম্পল আসলো, অ্যাপারেন্টলি আমরা রাহুল গান্ধীকে দেখছি যে উনি থাকবো না করছেন, কিন্তু রাহুল গান্ধীর ভেতর থেকে দলকে নিয়ন্ত্রণের চেষ্টা নিয়ে শশী থারুরের মতো মানুষজনের নেতৃত্বে প্রকাশ্যে চিঠি লেখা হয় নাই, হয়েছে তো। সো এই চর্চাগুলো আছে, আমাদের এগুলো সময়ও লাগবে। আমরা শুধু এই মুহূর্তে আলোচনাটা কি করছি, এই মুহূর্তে আলোচনা করছি একটা ক্রিমিনাল দল, ওইটা ক্রিমিনাল দল, এটা গ্রুপ অফ ক্রিমিনালস, থাগস, সোজা সাপটা কথা। রাজনৈতিক দল হলো সমস্যা। এই যেদিন আমরা কিছু সাংবাদিককে, তথাকথিত সাংবাদিককে সমালোচনা করি, কেন? ভারতের অর্ণব গোস্বামীকে তো সমালোচনা আছে, গালিগালাজ করে না, পুলিশ ধরে নিয়ে যায় না। অর্ণব গোস্বামী যা বাংলাদেশে দুদিন আগে যে দুজন সাংবাদিক ধরা পড়লো তথাকথিত, একই, কিন্তু এই দুজনকে আমরা ক্রিমিনাল বলছি কেন? রিপাবলিক টিভির ওই ভদ্রলোক মোদির চোখ বন্ধ করে ব্লাইন্ড একজন সাপোর্টার, কিন্তু সব সমালোচনার পরও বিজেপি একটা পলিটিক্যাল পার্টি। ও নির্বাচন করে, ও নির্বাচনে হেরে যায়, প্রচুর রাজ্যে হেরেছে, এই নির্বাচনেও হেরে যায় পরিস্থিতি হচ্ছিল, আগামী নির্বাচনে হয়তো হেরেও যাবে। সো আপনি যখন তার পক্ষে যান, আপনার পলিসিকে আমি ক্রিটিক করব, কিন্তু আপনি একটা ক্রিমিনালদের গ্রুপকে, গ্যাংকে সাপোর্ট করছেন না। সো আমাদের এখানে একটা ক্রিমিনাল গ্যাং। এখন যেটা হয়েছে, আমাদের এই ক্রিমিনাল গ্যাংয়ের মধ্যে কিছু পলিটিক্সের মানুষজন ছিল, কিছু প্রশাসন ছিল, পুলিশ ছিল, ব্যবসায়ী ছিল, এই যে একটা নেক্সাস, ওর তো ওই কালচারটা রয়ে গেছে। এখন এই কালচার ইজ রিয়েলি ভেরি টাফ, এবং সময় যত বেশি হয়, 15 বছর ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, এবং ওইটারই আসলে মাসুল আমরা দিচ্ছি, এবং এই কালচারটা পাল্টাতে সময় লাগবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্য যেটা জরুরি, এই পাশে লোকজন সাথে থাকলে আমি এখন নিয়োগ পাবো বা ভালো জায়গায় থাকতে পারবো, এই ধরনের কথা অন্তত যাতে উঠতে না পারে। রাইট, কারণ যে সরকারটা আছে তাদের কাছে যদি এইরকম অভিযোগ উঠতে শুরু করে, এটা কিন্তু ডিজাস্টার তৈরি করবে। তাদের বুঝতে হবে যে কি অকল্পনীয় প্রত্যাশা তাদের উপর। আচ্ছা, ফুয়াদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা নিয়েই শুনি, যে কালচারের কথা বললেন, সেই কালচারটা যদি এখানে আবার স্টাবলিশ করা না যায়, বা আগেও কোনো সময় এটা ছিল কিনা, এটা আমরাই দেখি নেই। কারণ যার তদবির আছে, যার নেটওয়ার্কিং আছে, যার যোগাযোগ আছে, মূলত সেই ভালো পোস্টিংটা পায়, সেই ভালো ব্যবসা পায়, সেই নতুন বিজনেস পায়। সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে সরবে কোনো সময়? না, সরবে তো বটে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি সরানোর জন্য চেষ্টা করছেন কিনা। আমি যেটা বারবার বলি যে আমরা হচ্ছি অপরিকল্পিতভাবে রাষ্ট্র পেয়ে গেছি। মানে আমি স্কটিশ রেফারেন্ডামের কথা আমার খুব ভালো মনে আছে, আপনার 2016-তে সম্ভবত ওটার রেফারেন্ডামে হয়, এবং স্কটিশ রেফারেন্ডামকে নিয়ে ওখানে যে ডিবেট ছিল, আই হ্যাড ফলোড ইট থ্রু। মানে রেফারেন্ডামে যাওয়ার আগে 1 বছর থেকে তারা পুরো প্রস্তাবনা তৈরি করেছে যে রাষ্ট্র হয়ে গেলে পরে আমি কোন পাশ দিয়ে আমার দেশের মানুষ হাঁটবে, গাড়ি চালাবে, এত নিটিগিটি পর্যন্ত সে আলোচনা করে ঠিক করেছে প্রস্তাবিত রাষ্ট্রের যে আমার রূপরেখাটা কি হবে, যে গাড়ি কোন পাশে চলবে, আমার তেল কি হবে, আমার মুদ্রা কি হবে। ব্রিটিশ রানী তো হেড অফ স্টেট, সে কি স্কটিশ হেড অফ স্টেট থাকবে? তাহলে আমার হেড অফ স্টেট কি হবে? আদৌ থাকবে না বাদ দিয়ে দিব আমরা? মুদ্রা কি হবে? আমরা কি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ থাকবো? কারণ আমরা তো ইউকে আকারে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ, তো আমরা আলাদা হয়ে গেলে তখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমার সম্পর্ক কি হবে? বাংলাদেশ রাষ্ট্রের কি কোনো প্রস্তাবনা ছিল 70-এর নির্বাচনে? ছিল না। যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন তারা কি একটা রাষ্ট্রের রূপরেখা বলেছেন? সর্বোচ্চ আপনি বলতে পারবেন যে আমাদের একটা ঘোষণাপত্র ছিল, স্বাধীনতার ঘোষণাপত্র, কিন্তু সেটা রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে তার কোনো প্রস্তাবনা ছিল না।
কিউবান রেভলিউশনের পরে ফিডেল কাস্ট্রো সকল আমলাকে আটলান্টিকে নিয়ে মাঝপথে গিয়ে ওটা ফুটা করে দিয়েছে, ফুটা করে সবাইকে ডুবায় মেরে ফেলছে। এখন অনেককে বামপন্থীরা তখন কিন্তু শেখ মুজিবকে বলেছিল যে তুমি যদি দেশ চালাইতে চাও এক্সিস্টিং সব আমলাকে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বঙ্গোপসাগরে নিয়ে মেরে ফেলো, ডুবায় ফেলো। এখন কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছিলাম এটা আমাদের কাছে পরিষ্কার না। ব্রিটেনে আমরা দেখেছি যে স্কুলে পড়ানো হয় নাগরিক হওয়া মানে কি, 5 ব্রিটিশ ভ্যালুস পড়ানো হয়, যে এই ভ্যালুগুলো তুমি হোল্ড করো কিনা, এটার মধ্য দিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে ব্রিটিশ কিনা। আমাদেরকে কখনো শেখানো হয়েছে যে বাংলাদেশি হওয়াটা মানে কি? আমরা কি আসলে জানি না। আমাদেরকে কখনো নাগরিক বানানো হয় নাই, কোনো ভোটার বানানো হয় নাই। তো এই বাস্তবতায় হইলো দেখতে হবে যে কালচার তৈরি করবার চেষ্টাই তো করা হয় নাই কোনোদিন। জি, আমরা আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা আজকে শেষ করতে হচ্ছে এখানে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়, বাকি বিবেচনা আপনাদের হাতে। শুভরাত্রি।